তোমার আমার কল্পনার রাজ্যই হল পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। সময়টা শীতকাল, চারপাশে কুয়াশার চাদর মুড়ি দিয়ে রাতের আধার নেমেছে একরাশ অভিমান আর প্রচন্ড কষ্ট নিয়ে। আকাশপানে তাকিয়ে আছে কালো চুড়িদার পরা এক মেয়ে। আজ তার ভীষণ মন খারাপ। মন খারাপের কারণ হলো এই পুরো দুনিয়াতে তাকে তার মতো করে বুঝবার মানুষ নেই, অথচ ভুল বুঝবার মানুষের অভাবও নেই। তার নিজেকে এত বড় দুনিয়াতে একা মনে হয়। আচ্ছা, কেউ কি নেই এই দুনিয়াতে তাকে বোঝার মতো? আর এই সব অভিযোগ সে আকাশপানে তাকিয়ে চাঁদকে বলছে। সে মনে করে চাঁদ তার একমাত্র সঙ্গী, কারণ চাঁদও তার মতো ভীষণ একা। তার মতো চাঁদেরও কথা বলার মতো কেউ নেই। তাই তার যখন মন খারাপ হয়, সে আকাশপানে তাকিয়ে চাঁদের সাথে নিজের সব কষ্টের কথা বলে। কারণ দুনিয়াতে এই একটি মাত্র জায়গা যেখানে সে নিজের সব কষ্টের কথা বলতে পারে। আর অপর পাশ থেকে তার কথা নীরব দর্শকের মতো চাঁদ শোনে। কখনো চাঁদ তার প্রতি বিরক্ত হয় না। এমন হাজারো কষ্ট প্রকাশ করার সময় ঘর থেকে তার ডাক পড়ল, সুমমা, এত রাতে বাহিরে কি করিস? ঘরে আয়, অনেক শীত পড়েছে আজ। এমন করে যদি জ্বর ঠান্ডা বাঁধাস তাহলে পরে তোর বাবা বলবে আমি সারাদিন কি করি আর দুই মেয়ের খেয়াল রাখতে পারি না। কিন্তু তার মেয়েরা যে কেমন অবাধ্য, এইটা তো আর সে শুনতে চায় না। তার কথা, তার মেয়েরা ভালো, শুধু আমিই তাদের ঠিকমতো দেখাশোনা করতে পারি না। আমার হয়েছে যত যন্ত্রণা, কবে যে বাড়ি ছেড়ে চলে যাব কেউ টেরও পাবে না। মায়ের এইসব বকবক শুনে প্রচন্ড বিরক্ত সুমাইয়া আকাশের দিক থেকে নজর সরিয়ে ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। সে নিজের রুমে এসে বিছানার উপর বসলো সুমাইয়া। এমন সময় ওর ছোট বোন সামিয়া রুমে আসলো। আচ্ছা আপু, তুমি মাঝে মাঝে আকাশের পানে তাকিয়ে কি এত ভাবো বলো তো? মা যা রেগে আছে না, আজ আমি আর খেতে যাব না। এই যে শুলাম, আর সকালের আগে আমি এই বিছানার ঘর ছেড়ে কোথাও নড়ছি না। কেন রে, খেতে কেন যাবি না বোন? তুমি তো জানোই আমাদের আম্মাজান ভাঙা রেডিওর মতন, একবার বাজতে শুরু হলে আর সহজে থামেন না। আজ শুরু হয়েছে তোমার ঠান্ডার মধ্যে বাহিরে দাঁড়িয়ে থাকা নিয়ে। আর এই শেষ কোথায় গিয়ে হবে জানো? কোথায়? আমার পড়াশোনাতে গিয়ে। আমি ঠিকমতো পড়ি না। এতদিনে আমার পেছনে যা টাকা খরচ করা হয়েছে তা দিয়ে হাঁস মুরগির ফার্ম খুললে ওই হাঁস মুরগিও এতদিনে ডিম দিত, বা গরুর ফার্ম খুললেও ওই গরু এতদিনে বাচ্চা দিত, দুধ দিত। আমাকে নাকি গরুর সাথেও তুলনা করা যায় না। আমাকে গরুর সাথে তুলনা করলে নাকি গরুর মান সম্মানে লাগে। গরুরও নাকি একটা মান সম্মান আছে। গরু একটা প্রয়োজনীয় প্রাণী, আর আমি একটা অপ্রয়োজনীয় প্রাণী। আমার রেজাল্ট খারাপ হলে আমার পড়াশোনা বাদ দিয়ে তোমার আগে আমাকে বিয়ে দিয়ে দিবে, তাও রিক্সাওয়ালার সাথে। সামিরার কথা শুনে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা আমার। কিন্তু এখন ওর সামনে হাসতেও পারলাম না। আমি হাসছি এটা দেখলে রাগ করে এখনো আমার সাথেও আর কথা বলবে না। ভীষণ জেদি মেয়েও, তাই ওর কথা শুনে ভীষণ করুণার সুরে বললাম, থাক, মন খারাপ করিস না বোন। বাবাকে বলে তোর জন্য আরো ভালো ছেলের ব্যবস্থা করব। আমার কথা শুনে ও রাগ আর লজ্জা দুটো নিয়েই বলল, আপু তুমিও যাও, আর কোনো কথাই বলবো না তোমার সাথে। ওরে আমার মিষ্টি বোনটা রে, লজ্জা পেয়ে লাল হয়ে গেছে। থাক, আর লজ্জা পেতে হবে না, চল শুয়ে পড়ি। আজ আমি আর খাবো না। এমন সময় মা এসে দরজা ধাক্কাধাক্কি শুরু করলো। কিরে, তোরা দরজা লাগিয়ে দিলি কেন? খাবি না নাকি? না মা, আজ রাতে আর খাবো না। কাল তো খুব সকালে উঠতে হবে, মাইশাপুর বিয়ে, মামাদের বাসায় যেতে হবে। তাই আজ আমরা দুবোন তাড়াতাড়ি শুয়ে পড়লাম। হ্যালো মা। কে বাবা, তুই কি তোর বোনের বিয়েতে আসবি না? এই শুক্রবার তোর বোনের বিয়ে, আর তোদের আসার কোনো খবরই নেই। আরে মা, তুমি ভাবলে কি করে মাইশাপুর বিয়ে আর আমি আসবো না? এটা এটা কখনো হয় বলো? আমি আসবো, আর সাথে কিছু স্পেশাল গেস্ট নিয়ে আসবো। তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতো ঠিক চলে আসবো। ভাইয়া, ওই স্পেশাল গেস্ট কি তোমার বন্ধুরা? হ্যাঁ বোন। আচ্ছা ভাইয়া, তোমার বন্ধু সেহেরা চোখ কি আসবে? ভাইয়া জানো,
আমি আর আমার সবগুলো বন্ধু তার অনেক বড় ফ্যান। উনি অনেক হ্যান্ডসাম। হি ইজ মাই ক্রাশ। এই শোন, ছোট ছোটর মতো থাকবি। নিজের বড় ভাইয়ের বন্ধুর উপর ক্রাশ খেয়ে বসে আছিস তুই। অনেক বেশি পেকেছিস তুই। দাঁড়া, বাবাকে বলে মাইশা আপুর পরে তোর বিয়ের ব্যবস্থা করছি আমি। একদম বাজে কথা বলবে না ভাইয়া, আমি এত তাড়াতাড়ি বিয়ে করবই না। মা, নাও তো তোমার ছেলের সাথে তুমিই কথা বলো। ঠিক আছে বাবা, এখন আমি রাখি। বাসায় এখনই মেহমানদের আনাগোনা শুরু হয়ে গেছে, অনেক কাজ পড়ে আছে। আচ্ছা মা, আল্লাহ হাফেজ। চুয়াডাঙ্গার দর্শনায় নিজের 2 ছেলে রাহিন রাইফ, 2 মেয়ে মাইশা রাইসা, স্ত্রী মীরা বেগমকে আর মা আশা বানুকে নিয়ে থাকেন আনোয়ার সাহেব। পেশায় তিনি একজন শিক্ষক। নিজ এলাকায় অনেক সম্মানীয় একজন মানুষ তিনি। এই শুক্রবার তার বড় মেয়ে মাইশার বিয়ে। অনেক স্বনামধন্য পরিবারে বিয়ে হচ্ছে তার। আনোয়ার সাহেব বড় ছেলে রাহিন নিজের ব্যবসার জন্য ওমান থাকে। মেয়ে রাইসা 10ম শ্রেণীর ছাত্রী আর ছোট ছেলে রাইফ 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। আনোয়ার সাহেবের যখন 15 বছর বয়স, তখন তার বাবা মতিউর সাহেব পরলোক গমন করেন। বাবা মারা যাবার পর 2 বোন, ছোট ভাই আর মাকে নিয়ে অনেক কষ্টে দিন কাটায় তিনি। 2 বোনকে নিজ এলাকায় বিয়ে দেন তিনি। বড় বোন হাসির বিয়ের পর তিনি তার স্বামী শামীম সাহেবকে নিয়ে তিনি নিজ শ্বশুর ভিটায় পাড়ি জমান। 2 মেয়ে আর স্বামীকে নিয়ে অতি সাধারণ আর সুখে আছেন হাসি বেগম। বড় মেয়ে সুমাইয়া অনার্স 1ম বর্ষের ছাত্রী আর ছোট মেয়ে সামিয়া 10ম শ্রেণীর ছাত্রী। অপরদিকে ছোট বোন খুশি তার স্বামী ইফতিয়াক সাহেব আর 2 মেয়ে নিয়ে ভালো আছেন। খুশি বেগমের বড় মেয়ে ইফতিয়া ইন্টার শেষ করে এখন অ্যাডমিশনের অপেক্ষা আর ছোট মেয়ে তিশা 8ম শ্রেণীর ছাত্রী। আনোয়ার সাহেবের ছোট ভাই সিরাত এখনো বিয়ে করেনি। কাজের সূত্রে দুবাইতে থাকেন তিনি। পারিবারিক ব্যবসা থাকার পরেও আনোয়ার সাহেব তার চাকরি থেকে অবসর নেননি, কারণ তিনি মনে করেন এই চাকরি তার কষ্টের দিনে পরম বন্ধু ছিলেন। তাই যতই পারিবারিক ব্যবসা থাকুক না কেন তিনি এই চাকরি ছাড়বেন না। এবছর বেস্ট বিজনেসম্যানের অ্যাওয়ার্ড পেয়েছেন ওমানের SK ফ্যাশন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক শেহরাজ খান। এই নিয়ে তার বন্ধুরা আজ রাতে গ্র্যান্ড সেলিব্রেশনের প্ল্যান করেছে, কিন্তু যার জন্য এত বড় পার্টির আয়োজন করা হচ্ছে তার মধ্যে কোনো হেলদোল নেই, কারণ এইসব অ্যাওয়ার্ড তার জন্য নতুন কিছু না। প্রতি বছর সেরা বিজনেসম্যান বা টিকটক, ইউটিউব কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকে সে অ্যাওয়ার্ড পেয়েই থাকেন। একজন সফল বিজনেসম্যানের পাশাপাশি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর সে। টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবে তার লাখ লাখ ফলোয়ার। দেশের বিভিন্ন জায়গার মানুষ তাকে ফলো করেন। হাজারো মেয়ের ক্রাশ তিনি। তার বডি ফিটনেস, স্মার্টনেস, হাঁটা চলা, কথা বলার ধরন সবকিছুই চোখে তাক লাগানোর মতন। একজন হিরোর থেকে কোনো অংশেই বেশি বই কম চায় না। অনেকবার ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তার ডাক এসেছে, কিন্তু তিনি বারবার রিজেক্ট করেছেন। অভিনয় জগতে তিনি পা রাখতে চান না। আফগানিস্তানে জন্ম হলেও পুরো পরিবার নিয়ে তিনি ওমানেই বুরাইমি শহরে থাকেন। তার সাথে তার পুরো ফ্রেন্ড সার্কেলও ওমানে থাকে। আয়ুব, নিহাল, সাইফ, অমিত, শারবাজ, আরবাজ, রিয়াদ, ফাহিম, রাহিন, রিশান, পুরো একটা গ্যাং বললেই চলে। আর এই পুরো গ্যাংয়ের মূল মাথা শেহরাজ খান। বাইরে আর তার কাজের জায়গায় যতই কঠোর মনের মানুষ হোক না কেন, নিজের পরিবার আর নিজের ফ্রেন্ডদের কাছে একজন নরম আর দুষ্টু মনের মানুষ তিনি। যেমন এখন এত টায়ার্ড থাকার পরও তিনি রেস্ট নিতে পারছেন না। বন্ধুরা সবাই মিলে তাকে ঘিরে ধরেছেন পার্টির জন্য। সপ্তাহে একটা দিন তিনি 1 ঘন্টা লাইভে তার ফ্যানদের সাথে কাটান। তাদের সব প্রশ্ন উত্তর দেন, হাসি মজা করেন ফ্যানদের সাথে। বাকি দিনগুলোতে তিনি বিজনেস, জিম আর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটান। প্রফেশনাল মানুষ হয় বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি আরও অনেক রকমের ভাষা জানেন তিনি, তাদের জাতীয় ভাষা। তিনি যখন লাইভে আসেন সবগুলো ভাষাই তাকে কম বেশি ব্যবহার করতে হয়। কাজের বাইরে তার ভিডিও বানানোর আর বিভিন্ন জায়গায় ঘুরতে ভালো লাগে। আয়ুব বলল, দোস্ত আজ সারা রাত পার্টি করব আমরা। আমাদের শেহু বেবি অ্যাওয়ার্ড পেয়েছে, একটা গ্র্যান্ড সেলিব্রেশন তো বানতা হ্যায়। আমি কি প্রথমবার অ্যাওয়ার্ড পেলাম?
যে তোরা এত লাফাচ্ছিস। প্লিজ আজ আমাকে ছেড়ে দে, আমি অনেক টায়ার্ড। না না, এটা বললে তো হবে না। অ্যাওয়ার্ড যতবারই পাস না কেন, আমাদের জন্য পার্টিটাকে দিতেই হবে। কি রে রহিম, তোর মন খারাপ কেন? প্লিজ তুইও শেহরাজকে কিছু বল। আরে বুঝছিস না, ওর বোনের বিয়ে, আমাদের যেতে বলেছে ও। এখন আমরা সবাই যাবার জন্য রেডি, শুধু আমাদের হিরো যেতে রাজি হচ্ছে না। আচ্ছা শেহরাজ, কি সমস্যা তোর? প্লিজ চল না। দেখ, আমরা তো সময় পেলেই এই দেশে ওই দেশে ট্যুর মারি, তাহলে এখন যেতে তোর কি সমস্যা? দেখ, তোরা তো জানিস আমি কাজের জায়গায় অনেক সিনসিয়ার একজন মানুষ। এখন আমার হাতে সময় নেই। ভাই, কাজ তো তুই বিয়ে দিতে গিয়েও করতে পারবি, আর তোর পিয়ে স্যান্ডিকে তুই কাজের দায়িত্ব দে। চল না ভাই, আমাদের তো কখনো বিডি দেখা হয়নি, এই সুযোগে বিডিটাও দেখা হয়ে যাবে। আমাদের তো আর যাওয়া হবে না, তাই না? যদি এই রিহান মারা গেলে যায়, তখন তো আর আমরা আনন্দ করতে পারবো না, কোথাও ঘুরতেও যেতে পারবো না, শুধু কান্না করার জন্য যাব। শারবাজের কথা শুনে রিহানের স্ট্রোক করার অবস্থা। রাহিন শারবাজের কানের কাছে গিয়ে বলল, একটা জলজ্জান্ত অবিবাহিত শিশুকে এইভাবে মেরে ফেলতে চাইছিস? আমি এখনো বিয়ে বাসর কোনোটাই করিনি দোস্ত, প্লিজ এইভাবে বলিস না। আরে এটা তো আমি সিরাজকে রাজি করানোর জন্য বলেছি। এই বলে আমাকে মেরে ফেলবি? আমি এখনো বাসর করিনি, ছেলে মেয়ের মুখ দেখিনি, আবার বউটা বিয়ের আগেই বিধবা হবে দোস্ত। শালা, বিয়ে করতে পারলি না, বাসর ছেলে মেয়ের স্বপ্ন দেখছিস? তুই দেখিস, তুই যাকে বিয়ে করবি পুরো পৃথিবীতে ওই মেয়ের জন্ম হবে না। এমন অভিশাপ দিস না দোস্ত। আচ্ছা দাঁড়া, সিরাজ কি বলে শুনি। তুই একটু কাঁদো কাঁদো মুখ করে রাখ, যাতে ও রাজি হয়ে যায়। এই তোরা দুজন তখন থেকে কানে কানে কি বলছিস রে? আরে রাহিন বলেছিল সিরাজ আমাদের সাথে না গেলে আমি ফিনাইলকে সুইসাইড করব। আমি জানি আমাকে রাজি করানোর জন্য তোরা এইসব বলছিস। থাক, তোদের আর নাটক করতে হবে না। এই রাহিন, কবে যাবি তুই? মানডে। ওকে, ফ্লাইটের টিকিট কাট, আর কাল বেরোবো, নিউ কান্ট্রিতে যাচ্ছি, অনেক কিছু কিনতে হবে। শেহরাজের সম্মতি পেয়ে পুরো বন্ধুমহল হই হুল্লোড়ে পড়ে গেল। ফাহিম বলল, রাহিনের তো তাহলে ঈদ, এতদিন পর নিজের বাসপানকা পেয়ারকে দেখতে পাবে। এই রাহিন, তুই ওর সাথে ফোনে কথা বলতে পারিস না? আরে শালা পিচ্ছি একটা মেয়েকে ভালোবাসে, রাহিনকে তো পাত্তাই দেয় না। এই তোরা বেচারাকে ল্যাকপুল করা বন্ধ কর। আজ সারা রাত পার্টি হবে, কাল সারাদিন শপিং, আর নেক্সট ডে সবাই একসাথে বলল, উই আর গোয়িং টু বাংলাদেশ। ভোরের আলো চোখে পড়তে একরাশ বিরক্তি নিয়ে কম্বলটা চোখ পর্যন্ত ঢেকে দিয়ে আবারও ঘুমানোর প্ল্যান করলো সুমাইয়া। হঠাৎই বাইরে থেকে তার মায়ের চিৎকারে ডাক ভেসে আসছে। মায়ের কণ্ঠ শুনে ঘুম থেকে লাফিয়ে উঠল সে। ফোনটা পাশ থেকে নিয়ে সময়টা দেখে চোখ কপালে উঠল তার। OMG, এত লেট করে ফেলেছি ঘুম থেকে উঠতে। ইস, কাল রাতে লাইভ দেখার জন্য ওয়েট করতে গিয়ে আজ এত দেরি করে ফেললাম। এই খান সাহেব এত রাতে কেন লাইভে আসে কে জানে। অবশ্য তার সময় আর আমার সময় আলাদা, তার লেট করে আসাটা স্বাভাবিক না। পাশ ফিরে তাকাতেই দেখলো স্বামী এখনো কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। ছোট্ট বোনকে ডেকে তুলে চলো ফ্রেশ হতে। 15 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে ছুটলো ব্রেকফাস্ট করার জন্য। টেবিলে বসে পরোটা দিয়ে ডিম ভাজা খেতে খেতে সুমু মাকে জিজ্ঞেস করল, না, নাজমিন আমাদের সাথে যাবে না। তুমি ওর বাসায় বলেছিলে যে ওকে আমাদের সাথে নিয়ে যাব। হ্যাঁ বলেছিলাম, রাজি হয়েছে। আর শোন, নাজমিন তোদের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে না। মেয়েটা অনেক সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে। এখন দয়া করে তোরা দুই বোন তাড়াতাড়ি রেডি হয়ে আমাকে উদ্ধার কর। আরে মা, তুমি কোনো টেনশন করো না, সময় মতো আমি রেডি হয়ে যাব। তুমি তোমার ছোট মেয়েকে বলো। এমন সময় সামিয়া এসে চেয়ার টেনে বসলো। সুমুর কথা শুনে বলল, আমি আজ আপুর আগে রেডি হয়ে যাব মা। সুমু ছোট বোনের মাথায় একটা গাঁটা দিয়ে বলল, দেখা যাবে। বিরক্তিতে চোখ মুখ কুচকে আহ আপু বলে চিৎকার করলো সামিয়া। পাশ ফিরে তাকে দেখলো তার বোন চুপচাপ খেয়ে যাচ্ছে। আপু শোন। বল। শেহরাজ খান মানে তোর ক্রাশ খান সাহেব, সে তো রিহান ভাইয়ার ফ্রেন্ড। তো মামি গতকাল ফোন দিয়ে বলল রিহান ভাইয়ার সব ফ্রেন্ডরা নাকি কাল বিডিতে আসবে রিহান ভাইয়ার সাথে এই বিয়েতে। শুনলাম শেহরাজ খানও নাকি আসবে। ইফতিয়া আপু, রাইসার ফ্রেন্ডরা নাকি অনেক এক্সাইটেড তার আসার খবর শুনে।
বোনের মুখ থেকে এমন কথা শুনে গলায় খাবার আটকে গেল সুমাইয়ার। সামিয়া মাত্র কি বললো এখনো বুঝে উঠতে পারেনি তার মস্তিষ্ক। মাত্র কি বললো তার বোন? শেহরাজ খান মানে তার খান সাহেব, সে বিডিতে আসবে? যে মানুষটাকে দেখার জন্য প্রতিদিন অপেক্ষা করে, কখন সেই মানুষটা লাইভে আসবে আর তাকে এক পলক দেখতে পাবে সোমা, যাকে টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গা থেকে ফলো করে। সে আজ পর্যন্ত লাইভে একটা প্রশ্ন পর্যন্ত করতে পারেনি সুমো। তাকে লাইভে দেখলেই অদ্ভুত এক ভয় কাজ করে মেয়েটার মাঝে। এমন অদ্ভুত ফিলিংস আর কাউকে দেখলে হয় না সোমর। যার কোনো ভিডিও পিক দেখা মিস করে না, সে সবসময় অপেক্ষা করে আবার কবে লাইভে আসবে, নতুন ভিডিও পিক পোস্ট করবে। যার পিক ভিডিও দিয়ে ফোন ভর্তি করে ফেলেছে মেয়েটা। রোজ রাতে ঘুমানোর আগে এই প্রার্থনা করে চোখ বন্ধ করেছে যাতে স্বপ্নে অন্তত মানুষটাকে দেখতে পারে। সেই মানুষটা বিড়িতে আসবে মানে সুমু তাকে দেখতে পাবে। সত্যি সুমু তাকে দেখতে পাবে এমনটা হবে? নিজের মনকে নিজে প্রশ্ন করলো সুমু। তার শেহরাজ খানের প্রতি এমন অদ্ভুত ফিলিংস গুলোর কথা কেউ জানে না, সুমু কাউকে বলে না। সবাই জানে শুধু সেও আর 10টা মানুষের মতো শেহরাজের ফ্যান। এমন সময় হাসি বেগম বললেন, তোরা দুই বোনকে শান্তিতে খেতেও জানিস না? খাবার সময় এত কথা কিসের তোদের? চুপচাপ খেয়ে রেডি হয়ে যা। তোদের মামা এই সকাল থেকে ফোন করছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। চুপচাপ খেয়ে রেডি হবার জন্য চলে গেল দুবার। আজ সুমোর সব থেকে আনন্দের দিন। এমন খুশির খবর সে তার জীবনে পায়নি। দুপুর 1টার মধ্যে সুমুরা পৌঁছে গেল তার মামা বাসায়। বাড়ি ভর্তি মানুষের আনাগোনা। কাল নাকি তার স্বপ্নের মানুষটা আসবে এই শহরে। ভাবতে অবাক লাগলো সুমুর। এখনো হাসি বেগম এসে কাজে লেগে পড়েছে। বিয়ে বাড়ি অনেক কাজ পড়ে আছে। আজ রাতে সবাই মিলে ছাদে প্রচুর আড্ডা দেবার প্ল্যান করলো। সুমু ভাবলো মাইশা আপুর কাছে যাবে, কিন্তু আসার পর থেকে দেখছে মাইশা আপু ফোনে কথা বলে যাচ্ছে। 2 দিন পরেই তো বিয়ে, এখনো তো কথা কি বলে বুঝেই পায় না সুমু। তারপরও তার কাজিন নাজমিনকে নিয়ে গেল মাইশা আপুর রুমে। ওদের দুজনকে দেখে মাইশা ফোন রেখে ওদের দুজনকে বসতে বলল। ঠিক তখনই হুড়মুড়িয়ে রুমে ঢুকলো ইফতিয়া, সামিয়া, তিশা, রাইসা, রাইফ। ব্যাস এবার জমে যাবে তাদের আড্ডা। সবাই মিলে শুরু করলো একে অপরের পিছে লাগা। মিনা বেগম সবার জন্য শরবত ফল কেটে নিয়ে আসলো। খেতে খেতে সকলে গল্প করছে। হঠাৎ ইফতিয়া বলল, এই মাইশা আপু, সারাদিন তুমি ভাইয়ার সাথে কি এত কথা বলো? আমাদের দাও, আমরাও একটু কথা বলি। এই চলো আমরা সবাই মিলে নয়ন ভাইয়ার সাথে একটু মজা করি। না, নয়ন তোদের বড় ভাইয়া হয়। একদম বলতে বলতে কিছু করার চিন্তা করবি না। ছোটর মতো থাক, বেশি পাকনামি করবি না। না বললে তো শুনবো না আপু। ছোট হিসেবে আমাদেরও তো একটা দায়িত্ব আছে, তাই না? এ রাইসা আপু, তুমি বলো তো ঠিক কি করতে চাও? তাহলে শোনো সবাই, অ্যাটেনশন প্লিজ। আপু তো সারাদিন ভাইয়ার সাথে কথা বলে, তাহলে অবশ্যই ওদের দুজনের ভেতর ভালো সম্পর্ক হয়ে গেছে। দুজন দুজনকে ভালো করে চিনেও গেছে, বুঝেও গেছে। তাই আমরা এখন ভাইকে কল করব আর আপুর ভয়েস নকল করে কথা বলবো। না রাইসা, মার খাবি তুই, এরকম কিছুই করবি না। কেন আপু? আমরাও একটু দেখি ভাই আপনাকে কতটা ভালোবাসে, চিনে নিতে পারে কিনা আপনাকে। সকলে জোরাজুরিতে মাইশা বাধ্য হলো নয়নকে কল করতে। মাইশাও দেখতে চায় কতটা ভালোবাসে মানুষটাকে, পারি কিনা তাকে চিনে নিতে। সুমু ওকে কথা বলার জন্য দেওয়া হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জান? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু মাঝে তোমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে। কই অন্যরকম লাগছে? এইটুকু সময়ের মধ্যে তুমি আমার ভয়েসটাও ভুলে গেলে? আরে না সরি সোনা, আমি তোমাকে ভুলিনি, একটু অন্যরকম লাগছিল তাই আর কি। তাদের দুজনের কথা শুনে সকলে মুখ টিপে হাসছে আর মাইশা রাগে ফুসছে আর বিড়বিড় করে বলছে, এই লোকটার খবর করে ছাড়বো আমি। সারাদিন কথা বলতে উনি আমার ভয়েস চিনে না। পুরো ছাদ জুড়ে দক্ষিণা বাতাস বইছে। কুয়াশার চারিপাশ ঢেকে আছে চাঁদের আলোয়। আশপাশের সবকিছুর এক অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে বাতাসের সঙ্গে। ভেসে আসছে সদ্য ফোটা নানান রকম ফুলের মিষ্টি ঘ্রাণ। পাশ থেকে শোনা যাচ্ছে ছিচি পোকার ডাক। রাতের আকাশে স্পষ্ট দেখা যাচ্ছে হাজারো কপতে তারার মেলার মাঝে একটা সঙ্গীহীন চাঁদ। সঙ্গীহীন হবার পরেও নিঃস্বার্থের মতন সবকিছুকে কেমন নিজের আলো দিয়ে
আলোকিত করে রেখেছে। এমন মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে যে কোনো মানুষ নিজেকে হারাতে বাধ্য। চারপাশটা একদম নীরব হয়ে আছে। পুরো শহরবাসী গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু একজোড়া চোখ আকাশের পানে তাকিয়ে আছে, অপেক্ষা করছে তার প্রিয় মানুষটার। কখন সকালের আলো ফুটবে, কখন আসবে সেই কাঙ্ক্ষিত মানুষটা। আজ সব কিছু এত সুন্দর কেন? অপেক্ষা করাটা এত আনন্দদায়ক লাগছে কেন? আকাশের পানে তাকিয়ে ভাবছে সোম, সত্যিকাল সে আসবে। সকালে পাখির কিচিরমিচির আওয়াজে চোখ মেলে তাকালো সোম। বাড়ি ভর্তি মানুষের আনাগোনা। কম্বলটা নিজের উপর থেকে সরিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো, চলে গেল ফ্রেশ হতে। আজ রাতে সব কাজিনটা মেলায় ব্যাচেলার পার্টি করবে বলে ঠিক করেছে। 10 মিনিট পরে ফ্রেশ হয়ে বের হলো। অগোছালো বিছানাটা পরিপাটি করে রেখে রুম ছাড়লো ব্রেকফাস্টের উদ্দেশ্যে। ডাইনিং এ বসে ব্রেডে কামড় দেওয়ার সময় রাইফ এসে বলল, সুমু আপু, মাইশা আপু তোমাকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হতে বলেছে। সকলে মিলে শপিং করতে যাবে। কথাটা বলেই চলে যাবার জন্য পা বাড়াচ্ছিল রাইফ। রাইফ পেছন থেকে ডাক শুনে ঘুরে দাঁড়ালো সে। জি, কিছু বলবে আপু? কাছে আয়। বলো। রাফিন ভাইয়া কি আসবে না? ভাইয়া সন্ধ্যা 6টার ফ্লাইটে আসবে। আমাদের টাইম 4টা। ওই যে ভাইয়ার সেলিব্রিটি ফ্রেন্ড আছে না, ওই ভাইয়াটার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, ওইটা শেষ করেই রওনা দেবে। ও আচ্ছা, ওকে তুই যা, আমি রেডি হয়ে আসছি। কথা শেষ হতে এক দৌড়ে চলে গেল রাইফ। সুমু আর বসলো না, কোনো মতে ব্রেকফাস্ট করে চলে গেল রেডি হতে। 30 মিনিটের মাথায় সকলে রেডি হয়ে নিচে নামলো। সকলে একসাথে বেরিয়ে পড়লো শপিং মলের উদ্দেশ্যে। বিয়ের কেনাকাটা আগেই হয়ে গেছে, এখন শুধু গায়ে হলুদে সবার জন্য শাড়ি আর পাঞ্জাবি কিনবে। আর সব শেষে মেহেদি আর ব্যাচেলার পার্টির জন্য চিকেন ফ্রাই, কোক, কেক আরো অনেক রকমের খাবার জিনিস কিনলো। ফিরতে ফিরতে সকলের সন্ধ্যা হয়ে গেল। দুপুরের খাবার সকলে রেস্টুরেন্টে খেয়েছিল। বাসায় ফিরে সকলে চলে গেল যার যার রুমে ফ্রেশ হওয়ার জন্য। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে সকলে চলে আসছিল ড্রয়িং রুমে। বাড়ির মহিলাদের জন্য হলুদের শাড়ি আর পুরুষদের জন্য পাঞ্জাবি যার যার হাতে দেওয়া হলো। 11 সেট পাঞ্জাবি মিনা বেগম আলাদা করে সরিয়ে রাখলেন রাহিন ভাইয়া আর তার ফ্রেন্ডদের জন্য। বড়রা সকলে তাদের কাজে চলে গেল আর ছোটরা চলে গেল ছাদে। সুমু নিজের শাড়ি নিয়ে রুমে চলে আসলো। ঘড়িতে দেখলো 8:21 সময়টা দেখেই খুশিতে চকচক করে উঠলো সুমুর চোখ। আর মাত্র কিছুক্ষণ সময়, তারপরই সেই কাঙ্ক্ষিত মানুষটা এই দেশে এই শহরে পা রাখবে। একই শহরে একই বাড়িতে তারা থাকবে। আনোয়ার সাহেব গেছে তাদের রিসিভ করতে। এই তো আর কিছু সময়। উফ, অপেক্ষার সময় এত দীর্ঘ কেন হয়? নিজের মনকেই প্রশ্ন করলো সোম। শাড়িটা আলমারিতে তুলে রেখে মুখে একচিল হাসি নিয়ে ছাদে যাবার উদ্দেশ্যে বাইরে বের হলো সে। এমন সময় তার আন্টি সামনে এসে দাঁড়ালো। কিরে সুমু, আসার পর থেকে একবারও দেখলাম না তোকে। আমাদেরকে ভুলেই গেছিস? আর এত হাসি কিসের তোর? বিয়েটা কি তোর নাকি? আন্টির মুখ থেকে এমন কথা শুনে হাসিটা নিভে গেল সোমর। ঠিক এইসব কথার জন্যই মামাদের বাড়িতে, আন্টিদের বাড়িতে আসতে চায় না সে। এরা সবাই শুধু ওর মার সামনে ওর সাথে ভালোবাসা দেখায়, কিন্তু গোপনই নানান বাজে কথা শোনায় ওকে। এইসব সুমু তার মাকে বলতে পারে না, তিনি কষ্ট পাবেন বলে। মুখে কোনো মতে হাসিটুকু টেনে সুমু বলল, তেমন কিছু না আন্টি, আসার পর থেকেই মাইশা আপুর কাছে ছিলাম তো, তাই আর সময় পাইনি। খুশি বেগম বলেন, শোন, আজ আমাদের রিহান আর ওর ফ্রেন্ডরা আসবে। তোকে যেন ওদের সামনে বেশি ঘুরঘুর করতে না দেখি। আর হ্যাঁ, বিয়ে বাড়িতে কত কাজ থাকে জানিস না? শুধু ঘুরে ঘুরে খেলে হবে? বাহিরে সবাই কত কাজ করছে, ওইখান থেকে যা আদা রসুন গুলো খোসা ছাড়া। এই দায়িত্বটা আমি তোকে দিলাম, শেষ করে তারপর ওইখান থেকে উঠবি। আয় আমার সাথে। চলচল নয়নে ওর আন্টির যাওয়ার পানে তাকিয়ে আছে সোমু। ওরা সোমুর সাথে এমন কেন করে? কি দোষ করেছে সোমু? ছোট থেকেই দেখে আসছে এসব। যতবার মামা বাড়ি, আন্টির বাড়ি এসেছে ওর আন্টির মেয়েরা এমন ব্যবহার করেছে ওর সাথে। নানির ভালোবাসা, ছোট মামার ভালোবাসাও পায়নি। শুধু বড় মামা, বড় মামি, মামাতো ভাইদের, মামাতো বোনদের ভালোবাসা একটু পেয়েছে। এখনো তো
মামির ভালোবাসাও উপরে উপরে, মামিও মন থেকে ভালোবাসে। সুযোগ পেলে আন্টির মতো ওর নামে বদনাম করছে। কাজ করার কথাটা ভালো করেই বললেই পারতো। এভাবে কথা শোনানোর কি মানে? অবশ্যই এদের থেকে ভালো কিছু আশাও করে সোম। কারো ভালোবাসা চায় না তার, সে এদের থেকে দূরে থাকতে চায়। প্রায় 1 ঘন্টা ধরে মেয়েটা বসে বসে সব কাজ করছে। এরই মধ্যে নাজমিন, সামিয়া, রাইসা ওকে ডেকে গেছে ছাদে চাপার জন্য। যায়নি মেয়েটা, যায়নি বলে ভুল হবে, বরং যেতে দেওয়া হয়নি। একের পর এক কাজ ওর সামনে দিয়ে যাচ্ছে ওর আন্টি আর মামি, আর মেয়েটা মুখ বুজে সব করে যাচ্ছে। হাতের অবস্থা ভালো না, ফুলে লাল হয়ে গেছে, অনেক ব্যথা করছে, তবুও মুখ ফুটে কিছু বলছে না। সব কষ্ট সহ্য করে কাজ করে যাচ্ছে। বিয়ে বাড়িতে কোনো ঝামেলা চায় না সে। হঠাৎ গেট দিয়ে গাড়ি ঢোকার আওয়াজ হলো। তার মানে কি ওরা চলে এসেছে? এতক্ষণের কষ্ট হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল সোমর। চোখের কোণে হাসি ফুটে উঠল। দ্রুত সব কাজ শেষ করতে চাইলো সে, কারণ সে জানে কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে এখান থেকে উঠতে দেওয়া হবে না। কিন্তু ব্যাকুল হৃদয় যে অন্য কিছু চাইছে। চোখ দুটো তৃষ্ণার্ত হয়ে আছে কাউকে জীবনে প্রথমবার সামনে থেকে সরাসরি দেখার আশায়। ড্রয়িং রুমের সোফায় বসে আছে 11 জন পুরুষ। তাদের ঘিরে দাঁড়িয়ে আছে বাড়ির সকল মেম্বাররা। বাড়ির মেয়েগুলোকে এক কোণে দাঁড়িয়ে আছে। তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে কতটা এক্সাইটেড তারা। পারছে না শুধু ছেলেগুলোর গায়ের উপর ছলে পড়তে। রাইসা হঠাৎ বলে উঠল, শেহরাজ খান, আপনি আমার অনেক বড় ফ্যান, প্লিজ একটা সেলফি তুলতে পারি? এইটুকু একটা পুচকে মেয়ের মুখ থেকে নিজের পুরো নাম শুনে কিছুটা অস্বস্তিতেই পড়ল শেহরাজ। রাইসার কথা শুনে আনোয়ার সাহেব ধমকে সুরে মেয়েকে বললেন, এইসব কি রাইসা? দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। শেহরাজ তোমার বড় ভাইয়ের ফ্রেন্ড, তোমার থেকে কতটা বড়। তুমি তার নাম ধরে সম্বোধন করো কিভাবে? ভাইয়া বলে ডাকবে। আর ওরা এখন অনেক টায়ার্ড, মাত্র এসেছে। আগে ফ্রেশ হোক, বিশ্রাম নে, কিছু খাওয়া দাওয়া করুক, তারপর বাকি সব হবে। এখন ওদের একদম বিরক্ত করবে না। বাবার মুখ থেকে এমন কথা শুনে মুখটা কালো করে ফেললো রাইসা। পিপিয়ে পড়ল। নিজের ক্লাসকে কি কেউ ভাইয়া বলে ডাকে? আমি কখনোই শেহরাজকে ভাইয়া বলে ডাকবই না। শেহরাজের উদ্দেশ্যে আনোয়ার সাহেব বললেন, আসলে বাবা কিছু মনে করো না, ছোট তো তাই বুঝতে পারেনি। ইটস ওকে আঙ্কেল, আমি কিছু মনে করিনি। তা বাবা, আসতে কোনো সমস্যা হয়নি তো তোমাদের? না আঙ্কেল, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে বাবা। রাফিন, সবার সাথে পরিচয় করিয়ে দাও ওদের। বাবার আদেশ পেয়ে সকলের সাথে পরিচয় করিয়ে দিল রাহিন। রাহিনের হঠাৎ খেয়াল হলো সুমু এখানে নেই। বাবা, সুমু কোথায়? সত্যি তো, আমার সুমু মামনি কোথায়? মিনা বেগম বললেন, আছে হয়তো এদিক সেদিক কোথাও, ওরা যাক আগে ফ্রেশ হয়ে নেই। আনোয়ার সাহেব বললেন, হ্যাঁ ঠিক বলেছ, এখন রুমে যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। তোমাদের আন্টিকে বলছি তোমাদের জন্য রুমে নাস্তা পাঠাতে, নাস্তা করে বিশ্রাম নাও। রাফিন, এখন ওদের তোমার রুমে নিয়ে যাও, ফ্রেশ হোক ওরা। আর শেহরাজ বাবা শোনো, কোনো কিছু দরকার হলে নির্দ্বিধায় বলবে, মনে করো এটা তোমাদের নিজের বাড়ি। রাহিন সবাইকে নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। দূর থেকে সবটা পর্যবেক্ষণ করলো একজোড়া চোখ। এত মানুষের ভিড়ে কাঙ্ক্ষিত মানুষটাকেই ভালো করে দেখতে পারলো না সে। আর নিজের কাজিন আর কাজিনের ফ্রেন্ডগুলোর উপর অনেক রাগ করেছে। রাগ হচ্ছে সোমর। এত ঢং করার কি আছে বুঝে উঠতে পারলো না সোমো। ওদের চোখ দেখে মনে হচ্ছিল চোখ দিয়ে গিলে খাবে সুমুর খান সাহেবকে। সুমু তো তার অনেক বড় ফ্যান, কই সুমু তো এমন করছে না। এদের সবকিছুতেই বাড়াবাড়ি। না জানি খান সাহেব কি ভাবলো। আনোয়ার সাহেব ইফতিয়াকে পাঠালো সুমুকে ডেকে আনতে। সুমু ততক্ষণে নিজের রুমে চলে এসেছে। টেবিলে মাত্র নিজের পার্সোনাল ডায়েরিটা নিয়ে বসেছিল সে। হঠাৎই রুমের দরজাটা খোলার শব্দ হলো। ঝটপট ডায়েরিটা বালিশের নিচে রেখে উঠে দাঁড়ালো। দরজা খুলে ভেতরে ঢুকলো ইফতিয়া। এসে বিছানায় বসলো। সুমুর উদ্দেশ্যে বলল, কি রে, তুই রুমে কি করিস? কিছু না, মনে মনে ভাবলো নিজের মা সব কাজ আমাকে দিয়ে করিয়েছে। তার যে একটা এত বড় মেয়ে আছে চোখে পড়ে না তার? অবশ্য চোখে পড়লেই বা কি, কাজ করতে বলবে না। কথাগুলো ভেতরে রেখে মুখে বলল, কিছু বলতে চাস? বাইরে তোকে সবাই খুঁজলো, জানিস শেহরাজ খান আর তার ফ্রেন্ডরা এসেছে। সবাই কত হ্যান্ডসাম,
আর তুই জানিস শেহরাজকে ফোনে দেখতে যতটা সুন্দর, সরাসরি তার থেকে অনেক বেশি সুন্দর। ইফতিয়ার মুখ থেকে এমন কথা সহ্য হলো না সোমর, রাগ নিয়ে বলল, তুই কি বলতে এসেছিস? ওইটা বলে বেরো রুম থেকে। বড় মামা তোকে ডাকছে, তাড়াতাড়ি নিচে আয়। কথাটা বলেই চলে গেল ইফতিয়া। সুমুও চললো পেছন পেছন। ড্রয়িং রুমে আনোয়ার সাহেব বসে আছেন, হয়তো সুমুর অপেক্ষায়। মামা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ মামনি, আমার কাছে এসো। সুমু গিয়ে তার মামার পাশে বসলো। আনোয়ার সাহেব সুমুর মাথায় হাত রাখলেন, আদরের সুরে বললেন, মামনি তুমি তো জানো বাসায় কিছু নতুন গেস্ট এসেছে, এই প্রথমবার তারা এসেছে। আমাদের সবার দায়িত্ব তাদের কারো যেন কোনো কিছুতে অসুবিধা না হয় সেইটা দেখা। জি মামা, তুমি বলো আমাকে কি করতে হবে, আমি এক্ষুনি করে দিচ্ছি। আনোয়ার সাহেব হেসে ফেললেন। সুমুর মাথায় আলতো হাত তুলিয়ে বললেন, তোমাকে কিছু করতে হবে না মামনি, শুধু তুমি যে রুমটায় থাকো ওই রুমটা ছেড়ে তোমার মাইশাপুর রুমে শিফট হয়ে যাও মামনি। রিহানের ফ্রেন্ড শেহরাজ ছেলেটা খুব বিজি মানুষ, শুনেছি ছেলেটা নিজের জায়গায় খুব সিনসিয়ার। মাত্র 25 বছর বয়সে নিজের জীবনে কতটা উন্নতি করে ফেলেছে। আসতেই চাইছিল না কাজ ছেড়ে, শুধু ফ্রেন্ডদের কথা ফেলতে পারবে না বলে এসেছে। কিন্তু দেখো এখানে এসেও ছেলেটা নিজের কাজের প্রতি কোনো অবহেলা করবে না, আর তাই নিজের কাজের জন্য ছেলেটার একটা একান্ত রুম লাগবে। তুমি যে রুমটায় থাকো ওই রুমে বাহিরের আওয়াজ কম যায়, আর কারো একটা খুব ওইদিকে যাওয়ার প্রয়োজন পড়ে না। ওই রুমটা হলে ছেলেটা শান্তিতে নিজের ব্যবসার কাজ করতে পারবে। তুমি তো জানোই বিয়েবাড়ি অনেক মানুষ, সব রুম বুক। শুধু তোমার রুমে তোমরা 3 জন ছিলে, তাই বলছিলাম তোমরা 3 জন, তুমি, নাজমিন আর সামিয়া তোমার মাইশাপুর রুমে শিফট হও। এইভাবে কেন বলছো মামা? আমি এক্ষুনি মাইশা আপুর রুমে শিফট হচ্ছি। ধন্যবাদ মামনি। তাহলে আমি যাই মামা? হ্যাঁ মামনি। কথা শেষ করে সুমু নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। যাওয়ার সময় সামিয়া আর নাজমিনকেও ডেকে নিয়ে গেল। ওই মানুষটার জন্য শুধু রুম কেন, দুনিয়ার সবকিছু ছেড়ে দিতে রাজি আছি আমি। কথাটা বিড়বিড়িয়ে বলে বোনদের তাড়া দিল তাড়াতাড়ি সব গোছানোর জন্য। হঠাৎ মিনা বেগমের কণ্ঠ শোনা গেল, কিরে সুমু তাড়াতাড়ি কর। এই তো হয়ে গেছে মামি। বোনদের নিয়ে ছটপট বেরিয়ে গেল রুম থেকে। রাত বাজে 11টা। বড়রা ডিনার শেষে নিজেদের রুমে ফিরল, আর ছোটরা সব ছাদে আসলো ব্যাচেলার পার্টির জন্য। রাহিন ও তার সব ফ্রেন্ডরা মিলে শেহরাজকে বোঝাচ্ছে ছাদে যাওয়ার জন্য, কিন্তু সে কোনো মতেই যেতে রাজি না। চল না ভাই, এমন করছিস কেন? শেহরাজ, বিয়ে বাড়িতে এসেছিস, বিয়ের সব রিচুয়ালে না থাকলে হয় ভাই? শোন, তোরা যা আমাকে জোর করিস না প্লিজ, আমি অনেক টায়ার্ড, প্লিজ বিরক্ত করিস না। আরে আগে চল, তুই গেলেই দেখতে পাবি ডোনাস কেটে যাবে। আর আমরা কি তোকে একা রেখে যেতে পারি বল? আমরা তোকে রেখে গেলে তুই তো আমাদের পাগলের মতো মিস করবি। সবার জোরাজুরিতে শেষমেশ রাজি হলো শেহরাজ। বন্ধুগুলোকে নিজের থেকে বেশি ভালোবাসে সে, এদের কখনো ফেরাতে পারে না। জীবনের সব খারাপ পরিস্থিতিতে এই বন্ধু নামক বাদরগুলোই ওর পাশে ছিল। পুরো ছাদ জুড়ে কৃত্রিম আলোয় আলোকিত, চারপাশে এক অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে। অডিও স্পিকারে অল্প আওয়াজে গান বাজছে। সুমু ছাদের এক কোণে দাঁড়িয়ে প্রকৃতির সাথে গানটা উপভোগ করছে। হঠাৎই চোখ দুটো ছাদের দরজার দিকে আটকে গেল। সময়টা কেমন যেন থমকে গেল। পুরো ছাদ জুড়ে পিন পিন নীরবতা, শুধু অডিও স্পিকার থেকে গান ভেসে আসছে। এতক্ষণে ছাদে থাকা প্রতিটি মানুষের চোখ ছাদের দরজার দিকে। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শেহরাজ কিছুটা অস্বস্তিতে পড়ল। বুঝে উঠতে পারলো না ওকে দেখে এভাবে হ্যাং হয়ে যাওয়ার কি আছে। রাহিম ফ্রেন্ডদের অস্বস্তিকর কারণ বুঝে সকলের উদ্দেশ্যে বলে উঠল, পার্টি কি আমাদের রেখেই শুরু করে ফেলেছিস তোরা? এই কথা সকলে ধ্যান ভাঙলো। তখনই সকলে ছুটে আসলো শেহরাজের সাথে সেলফি তুলতে। সেলফি তুলেছে অনেকে অলরেডি, ইনস্টাগ্রামে শেহরাজকে মেনশন দিয়ে পোস্ট করে ফেলেছে। অনেকে তো রীতিমতো অনুরোধ করে যাচ্ছে তাকে ইনস্টাগ্রামের রিকোয়েস্ট একসেপ্ট করতে। রাহিনের কাছে গিয়ে আয়ুব বলল, শালা শেহরাজের ভাগ্য দেখ, যেখানে যায় মেয়েরা ওর আশেপাশে ঘুরে। ভাই তুই কি কখনো দেখিস মৌমাছির পেছনে ফুলকে ঘুরতে? কোনো ফুল কেন চাইবে না তার মধু কোনো মৌমাছি শুষে নিক? কিন্তু এই শেহরাজকে দেখ, হাজারো ফুল ওর পেছনে ঘুরে। শালা সারা জীবন ভার্জিন মৌমাছি হয়েই থেকে গেল, আমাদের দিকে কোনো ফুলও ফিরে তাকায় না, আর আমরা তাকালেও ঘুরিয়ে শেহরাজের কাছে চলে যায়।
আইবের কথা শুনে রাহিন চোখ টিপে হেসে বলল, আমার কিন্তু এসব ফুলের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমি তো শুধু আমার প্রিয়তমাতে আসক্ত। ইস, কবে যে আমার পিচ্ছি বড় হবে আর আমার ভালোবাসা বুঝবে। রিহানের দৃষ্টি চঞ্চল মেয়েটা সামিয়ার দিকে, যে এখন তার বান্ধবী নাজমিনকে জ্বালাতে ব্যস্ত। দুই বন্ধুর কথার মাঝে ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড। নাজমিন দৌড়াতে গিয়ে আয়ুবের সাথে ধাক্কা খেয়ে পড়তেই নিল। আয়ুব নাজমিনকে ধরতে গিয়েও দুহাত রাখলো নাজমিনের কোমরে, আর নাজমিনের দুই হাত শক্ত করে আয়ুবের হুডি ধরে ঝুলে আছে। আয়ুব হালকা ঝুঁকে আছে নাজমিনের উপর। মেয়েটা পড়ে যাবার ভয় পাবার থেকেও অবাক হয়ে গেল বেশি। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার অবস্থা। ওদের অবস্থা দেখে সবাই ঠোঁট চিপে হাসছে। পাশ থেকে রাহিনের কাশি শব্দ শুনে ধ্যান ভাঙলো দুজনের। হঠাৎ নাজমিন রেগে গেল। রাগে শরীর রিরি করছে তার। চিচিয়ে বলল, ওই মিয়া, এভাবে ধরে রেখেছেন কেন? ছাড়ুন আমাকে। নাজমিনের কথা শুনে আয়ুব দিল কোমর ছেড়ে। ব্যাস, মেয়েটা ঠেস করে পড়ে গেল। রাগে ব্যথা জোরে চেঁচিয়ে উঠল, ও মা গো, আমার কোমরটা শেষ। ওই মিয়া, আপনি আমাকে ফেলে দিলেন কেন? দিলেন তো আমার তোলের মতো নরম কোমরটা ভেঙে গড়িয়ে। নাজমিনের কথা শুনে আয়ুব বলল, আরে আমি আবার কি করলাম? তুমি তো বললে ছেড়ে দিতে। তাই বলে আপনি এইভাবে ছাড়বেন? ওই মিয়া, আপনার মাথায় কি গোবর পোড়া নাকি? আপনি বোঝেন না এভাবে ছাড়লে আমি পড়ে ব্যথা পাবো? কি বললে তুমি? আমার মাথায় গোবর পোড়া? এই, তুমি কি অন্ধ নাকি? দেখতে পাচ্ছ না এখানে আমি দাঁড়িয়ে আছি? তারপরেও ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাতে লাফাতে গায়ের ওপর উঠে গেলে। আর ভিটামিনের অভাবে ভুগলে তো এমন হবেই। এইটুকু জোরে পড়ে কেউ ব্যথা পায় না, আর তোমার কোমরও ভেঙে গেল। কি? আমি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফিয়েছি আর আমি ভিটামিনের অভাবে ভুগছি? আপনার এত বড় সাহস, আপনি আমাকে ছাগলের 3 নম্বর বাচ্চা বলেন? তা নয় তো কি? আমাকে দেখছো আমি কত স্ট্রং, আর তুমি নিজেকে দেখো শুটকি তুমি। এই যে মিস্টার, শুনুন, এটাকে শুটকি বলে না, স্লিম বলে, স্লিম। আমি ফিগার মেনটেন করে চলি, বুঝেছেন? এমন স্লিম হয়ে লাভ কি যেখানে নিজেকে ব্যালেন্স করতে পারবে না, হালকা ধাক্কায় পড়ে যাবে। শুনুন, আমি নিজেকে ব্যালেন্স করতে পারি। আর হ্যাঁ, সন্দেহ না, ছাদের এই সাইডটা পুরো ফাঁকা ছিল, কোনো খাম্বা এখানে ছিল না। আমি কি করে জানবো হঠাৎ এইখানে অপ্রয়োজনীয় একটা খাম্বা দাঁড়ানো থাকবে? হোয়াট রাবিশ! এই খাম্বাটা আবার কি? কি ল্যাঙ্গুয়েজ? বলেছিলাম না মাথায় গোবর পোড়া, তখন তো আন্দাজে বলেছিলাম। এখন দেখছি আন্দাজে আমি নিশানা ঠিক জায়গায় ছুড়েছি। হে ইউ, জাস্ট শাট আপ। ইউ শাট আপ। ইউ শাট আপ। ইউ 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 ইউ। এনাফ। হঠাৎ চিৎকারে দুজনেই কেঁপে উঠল। শেহরাজ ওদের দুজনের সামনে এসে বলল, হোয়াট ইজ দিস? কি হচ্ছেটা কি? আয়ুব, ও না হয় বাচ্চা, তুইও কি বাচ্চা? ভাই, ওকে তোর বাচ্চা মনে হলো? দেখলি কিভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে? ঝগড়ুটে মহিলা। কি? আমি ঝগড়াটে মহিলা? আর আপনি কি? হ্যাঁ, অসভ্য পুরুষ। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না, আবার আসছে আমাকে ঝগড়াটে বলতে। এই মেয়ে শোনো। আয়ুব, তুই থামবি? শেহরাজের চোখের রাঙানি দেখে কেউ আর কোনো কথা বাড়ায়নি, সাহস পেল না। সামিয়া দৌড়ে এসে নাজমিনের দিকে হাত বাড়িয়ে বলল, এতক্ষণ বসে ঝগড়া করতে করতে হাঁপিয়ে উঠেছিস তুই, প্লিজ এবার উঠে আয়। সামিয়ার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে উঠে আসলো নাজমিন। ছাদের মধ্যখানে গোল করে রাখা হয়েছে 15টা চেয়ার। সকলে মিলে ঠিক করেছে চেয়ার সেটিং খেলবে। রাইসা, ইফতিয়া, নাজমিন, সামিয়া, রাইফ, তিশা, সোমো, নিহাল, আয়ুব, রাহিন, শারবাজ, রিশান আর রাইসার খালাতো বোন মাহি। সিরাজকে তার ফ্রেন্ডরা মিলে জোর করে রাজি করিয়েছে গেমে অংশগ্রহণ করার জন্য। 15টা চেয়ারের মাঝখানে একটা চেয়ার রাখা হয়েছে, ওখানে মাইশাকে চোখ বেঁধে বসানো হবে। আর বাকি সবাই নীরব দর্শক, তারা সবটা লক্ষ্য করবে কে চেয়ারে আগে বসে। মাইশা সবাইকে গেমের নিয়ম বুঝিয়ে দিল। সুমুর পেছনে দাঁড়িয়েছে শেহরাজ। এতেই মেয়েটার হাত পা কাঁপছে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। সুমুর এই অবস্থা শেহরাজ খেয়াল করেও মেয়েটাকে হাঁপানি রুগী ভেবে ব্যাপারটা তেমন একটা পাত্তা দিল না। শুরু হলো গেম। চোখ বাঁধা অবস্থায় মাইশা হাতে ফোন নিয়ে বসে আছে। অডিও স্পিকারে কালা চশমা, গান বাজছে।
সকলে চেয়ারের পাশ দিয়ে গোল গোল ঘুরছে। হঠাৎই গান বন্ধ করে দেওয়া হলো। গেম থেকে বেরিয়ে গেল মাহি। একই নিয়মে আবারও গেম শুরু হলো। এইবার বেঁধেছে আবারও এক গন্ডগোল। নাজমিন আর আয়ুব এক চেয়ারে বসতে গিয়ে আয়ুবের ধাক্কা খেয়ে নাজমিন আবারও পড়ে গেল। কোমরের ব্যথা আবার চঞ্চল করে উঠল। ব্যথা চোখ মুখ খিচেই ফেলল। ব্যথাটাকে কোনো মতে গিলে অগ্নি দৃষ্টি নিয়ে তাকালো আয়ুবের দিকে। এইদিকে আয়ুবের চোট কামড়ে হাসছে। আয়ুবের হাসি দেখে আরো রেগে গেল নাজমিন। কোমরের ব্যথাকে বুড়ো আঙুল দেখিয়ে রাগ জেকে বসলো সারা শরীরে। আয়ুবের দিকে আঙুল তাক করে বলল, আপনার সমস্যা কি মিস্টার? আমার কোমরটা কি পুরোপুরি ভেঙে ফেলার প্ল্যান করেছেন আপনি? আশ্চর্য, আমি আবার কি করলাম? আফটার অল এটা একটা গেম ছিল, তুমি খেলতে গিয়ে পড়েছো। সেকেন্ড অফ অল, তুমি নিজেকে ব্যালেন্স করতে পারো না। থার্ড অফ অল, এমন পাটকাঠির মতো শরীর নিয়ে ঘুরলে পড়ে যাওয়াটাই স্বাভাবিক। এতে আমার কোনো দোষ নেই। কি? আমি পাটকাঠির মতো শরীর দিয়ে ঘুরি? আপনি মিস্টার অসভ্য, আমাকে ইচ্ছে করে ফেলেছেন। আমি আগে চেয়ারটায় বসেছিলাম, আপনি আমাকে ধাক্কা মেরে ফেলেছেন। এই যে ঝগড়ুটে লেডি, এই চেয়ারে আগে আমি বসেছি, তুমি না। ওদের দুজনের ঝগড়া শুনে গেম থেকে দুজনকে বাদ দেওয়া হলো। মাহি এসে নাজমিনকে টেনে তুলে সাইডে একটা চেয়ারে বসিয়ে দিল। আয়ুব এসে নাজমিনের পাশে দাঁড়িয়ে সামান্য একটু ঝুঁকে নাজমিনের কানের কাছে মুখ নিয়ে বলল, হেই প্রিটি লেডি, তোমার নাম কি? বিরক্তি সুরে নাজমিন বলল, অসহ্য। বলে কোমরের ব্যথা নিয়ে হন হনি চলে গেল নাজমিন। আয়ুব ওর যাওয়ার পানে তাকে বিড়বিড়িয়ে বলল, অসহ্য? বাহ, বেশ ইউনিক নাম তো। গেম আবারও শুরু হলো। একে একে সকলেই বেরিয়ে গেল গেম থেকে। এখন শুধু আছে শেহরাজ আর সোম। মাঝে একটা চেয়ার, দুজনেই সমান তালে ঘুরছে। হঠাৎ গান স্টপ করে দেওয়া হলো। হাফ হাফ করে দুজনেই চেয়ারে বসলো। দেহের সাথে দেহের স্পর্শ লাগতে কেঁপে উঠলো সুমুর ছোট্ট দেহখানা। হাত পা অবশ হয়ে এলো, বরফের ন্যায় জমে গেল পুরো শরীর। দৃষ্টি দুজনের দিকে আটকে আছে। সকলে ওদের দুজনের অবস্থা দেখে হতভম্ব। শেহরাজের ফ্রেন্ডরা অবাকের শেষ সীমানায়। আয়ুবের মুখে হাঁ হয়ে গেল। চোখের সামনে যেটা দেখছে এমনটা যেন কেউ প্রত্যাশাও করেনি। দূরে দাঁড়িয়ে রাগে ফুঁসছে ইফতিয়া আর রাইসা। চারপাশে নীরবতা দেখে আয়ুব চোখ চিপে হেসে ওদের দুজনের সামনে গিয়ে মুখটা একটু ঝুঁকিয়ে পড়ল, ভাই, কোথায় লস্ট হয়ে গেছিস তোরা? তোরা দুজন কি পৃথিবীতে আছিস নাকি কল্পনার শহরে হারিয়ে গেছিস? পৃথিবীতে থাকলে আমার দিকে একটু তাকা, আমরাও একটু দেখি তোদের। আয়ুবের কথা শুনে সিরাজ ঘুরে তাকালো ওর দিকে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। আমি পরে বসেছি, ও আগে বসেছে বলে হন নিয়ে চলে যাচ্ছিল সে। আয়ুব ওর হাত টেনে নিয়ে গেল ছাদের অপর সাইডে। এদিকে এতক্ষণে সুমু দম ছাড়লো। আর কিছুক্ষণ এইভাবে থাকলে আর কিছুক্ষণ ওভাবে বসে থাকলে হয়তো দমটা আটকে মরেই যেত। মাইশা সুমুকে বিজয়ী ঘোষণা করলো। আর শুরু হলো নেক্সট গেমের আয়োজন। সকলে গোল হয়ে বসলো। একটা জারে অনেকগুলো চিরকুট রাখা হয়েছে। একটা বোতল সবার মাঝে রেখে ঘোরানো হবে। যার দিকে বোতলের মাথা পড়বে তাকে ওই জার থেকে একটা চিরকুট তুলতে হবে। আর ওই চিরকুটে থাকা ওয়ার্ড অনুযায়ী গান বা নাচ যে কোনো একটা পারফরমেন্স করতে হবে। আয়ুব তাকিয়েছে এক দৃষ্টিতে শেহরাজের দিকে। এবার সে মুখ খুলল। শেহু বেবি, আমাকে একটা কথা বলো তো, এইভাবে লস্ট হয়ে তাকিয়েছিলে কেন? এই প্রথমবার তোমাকে কোনো মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখলাম। তুই তো কোনো মেয়ের দিকে ভুলেও তাকাস না। এত সুন্দরী সুন্দরী মেয়ে তোর জন্য পাগল। তাহলে ওই মেয়ের মধ্যে এমন কি দেখলি যে লস্ট হয়ে তাকিয়েছিলি? ওহ, শাট আপ আয়ুবা, কী সব উল্টাপাল্টা বলছিস তুই? ওইটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, ব্যাস, আর কিছুই না। এইটার আর কোনো বাজে মানে বের করবি না। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম এইটা একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু তুই যে আজ পর্যন্ত কিছুতেই হারিসনি, সেটা গেম হোক বা বিজনেসের ক্ষেত্রে। আর সেইখানে তুই দ্য ওয়ার্ল্ড ফেমাস বিজনেসম্যান শেহরাজ খান বাহাদুর খেল, এসকে ফ্যাশন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র ওনার, সেই কিনা এইটুকু একটা পুচকে মেয়ের কাছে হেরে গেল। তোর ফলোয়াররা এটা শুনলে আমাকে বলবে আমি নেশা করেছি। তবুও এত বড় সত্যি কথা বিশ্বাস করবে না। মুঝে তো লাগতা হ্যায় ডাল মে কুছ কালা হ্যায়। কি রে ভাই, সামথিং সামথিং? বিরক্তি চোখে শেহরাজ তাকালো আয়ুবের দিকে, মুখ ফুটে বলল। হোয়াট দা? কথাটা সম্পূর্ণ করতে পারলো না শেহরাজ, তার আগেই বলল, থাক ভাই, আর বলিস না। সামথিং ইজ রং, আমি বুঝে গেছি। আয়ুব, তো আমি
কি করতাম? তোর মতো ওইটুকু একটা বাচ্চা মেয়ের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতাম? আমি মোটেও পায়ে পা লাগিয়ে ঝগড়া করিনি, ডিস্টেন্স মেনটেন করেই ঝগড়া করেছি। আয়ুবের কথা শুনে আর কিছুই বলল না শেহরাজ। ও মানে ও সবসময় ওর বন্ধুদের পিছে লাগতো, আর এখন ওর বন্ধুরা ওর পিছে লেগেছে। সুযোগে সদ্ব্যবহার করে রিভেঞ্জ নিচ্ছে ওরা। আয়ুব টেনে নিয়ে এলো শেহরাজকে, কিন্তু এইবার আর ওর বন্ধুরা ওকে কিছুতেই পার্টিসিপেট করতে বলার সাহস পেল না, কারণ ওরা খুব ভালো করেই জানে ছেলেটা এমনিতেই অনেক ফানি মুডে থাকে সবসময়, কিন্তু একবার রেগে গেলে ওকে সামলানোর ক্ষমতা আর কারণে সবকিছু ভেঙে চুরে শেষ করবে। আর যে ও রেগে যাওয়ার কারণ হবে তাকে ধ্বংস করে তবে শান্ত হবে। এখন ওকে আর কিছুতেই অংশগ্রহণ করতে বলে শিওর সবাই মিলে কেলানি খাবে। বন্ধু টিমের সবাই ওকে খুব ভালো করে চেনে। ওর ওই 250 কিলো হাতের একটা ঘুষি মুখে পড়লে মুখের মধ্যে আর একটা দাঁত অবশিষ্ট থাকবে না। বিয়ে বাড়িতে এসে একটা খাবারও খেতে পারবে না, বিয়ে হবে না কোনোদিনও। সবাই ওকে ফোকলা আয়ুব বলেই ডাকবে। না না, এমনটা কখনো চায় না আয়ুব। মনে মনে এত সব ভেবে নিজের অজান্তে হাত নিজের মুখের উপরই রেখে এক পলক শেহরাজের দিকে তাকিয়ে মানে কেচে পড়ল। আসার পর থেকে একবারও নিজের প্রেয়সীর সাথে কথা বলতে পারেনি রাহিন। তার প্রেয়সী বড্ড চঞ্চল কিনা, এক দণ্ড এক জায়গায় বসে থাকে না, কিন্তু তার অবাধ্য চোখ আর ব্যাকুল হৃদয়ে যে এই চঞ্চল মেয়েটাতে পড়ে থাকে। এই যে এখনো তার অবাধ্য চোখ তার প্রেয়সীতেই আটকে আছে। কতগুলো বছর পর তার প্রেয়সীকে দেখছে সে। এই চোখে যে অনেক তৃষ্ণা, তাকে মন ভরে দেখার। এক যুগ তাকে চোখের সামনে বসিয়ে রাখলেও হয়তো এই দেখা শেষ হবে না। আর না, দেখতে দেখতে কোনো বিরক্তি আসবে। ছোট থেকে মেয়েটা যেদি আজ চঞ্চল, একমাত্র রাহিন ছাড়া কারো কথা শুনতো না। রাহিনও ছোট থেকে ওর সব আবদার পূরণ করতো। আদো আদো কণ্ঠে রাহিনকে ভাইয়া বলে ডাকতে ডাকতে দৌড়ে আসতো, এসে নানান রকম আবদার করতো, অভিযোগও শুনতো। সে ছোট্ট মেয়েটা যে কখন মনে এইভাবে জায়গা করে নিল বুঝে উঠতেই পারলো না রাহিন। হঠাৎই সকালে চেঁচামেচিতে ধ্যান ভাঙলো তার। বোতলের মুখ গিয়ে পড়ছে সমুর দিকে। সমুর সামনে চিরকুট ধরা হলো। সে একটা চিরকুট তুলে নিল। চিরকুট খুলে দেখে তাতে ক লেখা। সকলে মিলে বলল সমুকে গান গাইতে। ছাদের এক পাশে দাঁড়িয়ে থাকা কাঙ্ক্ষিত ব্যক্তির দিকে তাকে উঠে এসে ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকে নরম সুরে গান ধরল। গান শুনে সকলে অনেক প্রশংসা করলো তার। সকলের মুখ থেকে প্রশংসা শুনে লজ্জায় লাল হয়ে গেল সোমা। শুধু একটা মানুষ দূরে দাঁড়িয়ে আছে, কোনো কথাই বলল না। সুমু তো আশা করেছিল সে হয়তো কিছু বলবে, কিন্তু সুমু জানতেই পারলো না সে যখন আকাশের পানে তাকে গান গাইছিল তখন কেউ চোখ বন্ধ করে খুব মন দিয়ে তার গান শুনছিল। শুধু লস্ট হয়ে তাকিয়ে থাকতে পারেনি, কারণ এইভাবে তাকিয়ে থাকা হয়তো তার পার্সোনালিটির সাথে ম্যাচ করে না। তাই হয়তো তখন তার বন্ধু আয়ুব তাকে ওভাবে লেগ ফুল করেছিল। পুরো পার্টি শেষে সকলে গ্রুপে আবি তো পার্টি শুরু হইয়ে গানে ডান্স করে কেক কেটে অনুষ্ঠান শেষ করলো। সকলে চলে গেল যার যার রুমে। আয়ুব শেহরাজের কাঁধে হাত রেখে বলল, চল ভাই রুমে যাই। তোরা যা, আমি স্যান্ডির সাথে কথা বলে আসছি। ওকে আয়, আমরা গেলাম। বলে চলে আসলো আয়ুব। সাথে দাঁড়িয়ে থেকে পুরোটা দেখলো সোমো। তারপর নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। মনে মনে বলল, পুরো বাড়ি অন্ধকার হবার সত্ত্বেও ডিম লাইটের আবছা আলোয় সবকিছু স্পষ্টই দেখা যাচ্ছে। ছাদ থেকে এসে সকলে ঘুমানোর প্রস্তুতি নিয়ে ফেলেছে। সোমু রুমে এসে দেখলো সবাই অলরেডি শুয়ে পড়েছে। ও আর দেরি না করে ব্যাগের কাছে গেল ডায়েরি বের করতে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ব্যাগের ডায়েরিটা নেই। পুরো ব্যাগ তন্ন তন্ন করে খুঁজেও ডায়েরিটা পেল না। হঠাৎ মনে পড়লো তখন ইফতিয়ার রুমে আসা ডায়েরিটা লুকাতে বালিশের নিচে রেখেছিল। তারপর আর ডায়েরিটা ব্যাগে ঢুকাতে ভুলে গিয়েছিল সোমা। ও শিট, এখন কি হবে? কি করব আমি? ডায়েরিটা তো ওই রুমে, আর ওখানে তো এখন খান সাহেব আছেন। যদি ডায়েরিটা উনি দেখে ফেলে আর খুলে পড়তে শুরু করে, না না না, তাইলে তো আমি লজ্জায় আর ওনার সামনে যেতেই পারবো না। আমাকে যে করেই হোক ডায়েরিটা উনি দেখে ফেলার আগেই ওইখান থেকে নিয়ে আসতে হবে। উনি তো এখনো ছাদে আছে, নিজের পিয়ের সাথে কথা বলবে বলছিল। এই সুযোগ আমাকে এক্ষুনি গিয়ে ডায়েরিটা নিয়ে আসতে হবে। যে বাবা সেই কাজ। আর এক সেকেন্ড দেরি করলো না সোমো। রুম থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়াতে গিয়ে পেছন থেকে মাইসার ডাক ভেসে আসলো, সোমো। জি আপু।
এত রাতে কোথায় যাচ্ছিস তুই? পানি খেতে যাচ্ছি আপু। দেখো তো রুমে একটুও পানি নেই, আমি পানি খেয়ে আসি আর নিয়ে আসি। আচ্ছা, তাড়াতাড়ি এসে শুয়ে পড়িস, অনেক রাত হয়েছে। আচ্ছা আপু। বলে আর 1 সেকেন্ড দাঁড়ানো সোমো ছুটলো তার গন্তব্যে। কাঙ্ক্ষিত রুমটার সামনে দৌড়াতে দৌড়াতে আসলো সে। রুমের কাছে এসে পা চিপে চিপে হাঁটলো যাতে মেঝেও শুনতে না পারে তার হাঁটার শব্দ। দরজায় হাত দিতে দেখলো দরজাটা খোলা, তার মানে মানুষটা এখনো ছাদে। তার পুরোপুরি কনফার্ম হওয়ার জন্য দরজার ফাঁকা দিয়ে উকি মারলো, না কেউ নেই। আর 1 মিনিটও দেরি না করে ছটপট রুমে ঢুকলো। মানুষটা আসার আগে ডায়েরিটা নিয়ে চলে যেতে হবে। জানালা দিয়ে চাঁদের আলো আর ডিম লাইটের লাল আলো পুরো রুম আলোকিত। বাইরের থেকে দক্ষিণা হিম শীতল হাওয়া বইছে পুরো রুম জুড়ে। পুরো রুমটায় একটা রোমাঞ্চকর ভাব ফুটে উঠেছে। আজ রুমটা এত সুন্দর কেন? আচ্ছা, এই রুমটা কি রোজই এমন সুন্দর থাকে, নাকি আজ ওই মানুষটার জন্য মানুষের আগমন এই রুমটা এত সুন্দর ছিল? এই রুমে কই আগে তো এত সুন্দর লাগেনি রুমটা। হঠাৎই জানালা দিয়ে আসা ঠান্ডা হিমশীতল বাতাস ছুঁয়ে গেল সুমাইয়ার দেহখানা। ঠান্ডা বাতাসের ফলে হালকা কেঁপে উঠল সুমাইয়ার ছোট্ট দেহখানা। ধ্যান ভাঙলো তার। বিছানার দিকে এগিয়ে বালিশটা তুলতে ডায়েরিটা দেখতে পেল সে। আলতো হেসে ডায়েরিটা হাতে নিল সুমো। হঠাৎই রুমের বাইরে থেকে কারো পায়ের আওয়াজ ভেসে আসলো সুমুর কানে। তার মানে সেরা চলে আসছে। এখন আমি কি করি, কোথায় লুকাই? আচ্ছা, মানুষটা কি হ্যাং হয়ে গেল? সে যা খুশি হোক, আমি এই সুযোগে পালাই। আচ্ছা, উনি আমাকে ধরতে পারলে কি থাপ্পড় মারবে? ওনার হাতের একটা থাপ্পড় আমার এই ছোট্ট নরম গালে পড়লে তো আমার একটা দাঁতও থাকবে না। না, এটা হতে দেয়া যাবে না, আমাকে পালাতেই হবে। ছোটবেলায় স্কুল কম্পিটিশনে দৌড়ের কত ফার্স্ট হয়েছি। ওই কম্পিটিশন কোনো কম্পিটিশনই ছিল না। আজকে দৌড় হবে আমার জীবনের শ্রেষ্ঠ দৌড়। আজ আমাকে জিততেই হবে। কোনো মতেই খান সাহেবের হাতে ধরা পড়লে চলবে না। যেই ভাবা সেই কাজ। ডায়েরিটা শক্ত হাতে ধরে ভোর দৌড় লাগালো সুমো, কিন্তু সে সুখ আর হলো না। সে রাজের পৌরশালী হাতে বাধা পড়ল সে। হাত ধরে হ্যাচকা টান মেরে দেয়ালের সাথে চেপে ধরলো সুমুর নরম হাত দুটোকে। ভয়ে সুমুর মরিমরি অবস্থা, চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে সুমো। সে রাজের 2 হাতের মধ্যে চেপে রাখা হাত দুটো থরথর করে কাঁপছে। সুমোর পা দুটো মেঝেতে রাখার মতো শক্তি শরীর অবশিষ্ট নেই মিটার। ভয়ের কারণে হাত থেকে ডায়েরিটা পড়ে গেছে অনেক আগেই। মুখের ওপর অবাধ্য চুলগুলো উড়ছে সুমোর। আলতো ফু দিয়ে চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে দিল শেহরাজ। মুখের ওপর গরম হাওয়া অনুভব করতেই হালকা কেঁপে উঠল মেয়েটা। মুখের প্রতিটি স্থান নিখুঁতভাবে পরখ করছে শেহরাজ। ভয়ের চোটে উষ্ঠতায় তিত্তির করে কাঁপছে মেয়েটা। শেহরাজ মনে মনে ভাবল, এতটা নেশালো লাগছে কেন? ওই ওষ্ঠদয় আমাকে এইভাবে আফিমের মতো টানছে কেন? একটু কি ছুঁয়ে দিব? সুমুর এমন অগোছালো অবস্থা দেখে পুরুষত্ব জেগে উঠল শেহরাজে। ইচ্ছে করলো ওই কাঁপতে থাকা গোলাপি উষ্ঠদয় নিজের আয়ত্তে নিতে, রক্তের মতন রক্তিম করে দিতে ইচ্ছে করলো ওই পাতলা উষ্ঠদয়। রক্তের মতো রক্তিম করে দিলে ঠিক কেমন দেখতে হবে ওই উষ্ঠদয়? আরো বেশি নেশালো লাগবে। খুব দেখতে ইচ্ছে করছে। আচ্ছা, এমনটা করলে কি মেয়েটা রাগ করবে, নাকি লজ্জায় কুকরি গিয়ে ছুট্টে পালাবে নিজেকে লুকানোর জন্য? নিজের এই সব বাজে চিন্তাকে মনের মধ্যে চেপে রেখে মুখে রাগ ফুটিয়ে বলল, লুক এট মি। শেহরাজের কথাটা কোনো ভাবান্তর হলো না সোমর। মনে মনে বলল, থাপ্পড় ফরজ আজ আমার জন্য। সরি আমার নিষ্পাপ দাঁতেরা। তোদের মালিক তোদের বাঁচাতে পারলো না, তোরা আমাকে ক্ষমা করে দিস। ওপারে ভালো থাকিস তোরা। আমি তোদের খাবার সময় অনেক মিস করব। সুমুকে তাকাতে না দেখে ধমকে সুরেই বলল, আই সেইড লুক এট মি। বয়ের চোটে এবার হয়তো কেঁদে দিবে মেয়েটা। ধীরে ধীরে চোখ মেলে তাকালো সুম। চোখের সামনে সেই সুদর্শন পুরো সুঠাম দেহ, হালকা ঝাঁকড়ানো বড় বড় চুল, গোলাপি পাতলা চিকন চোখ, লম্বা সৌর নাক। কি মায়াবী এই মুখ! আল্লাহ কতটা ধৈর্য নিয়ে বানিয়েছে মানুষটাকে। চাঁদের আলো কি নিদারুণ সুন্দর লাগছে তাকে। কি দারুণ তাই না? এক চাঁদ আর এক চাঁদকে আলো দিয়ে তার সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। কিন্তু ওই চাঁদে খুঁত আছে, আর আমার সামনে দাঁড়িয়ে থাকা একদম নিখুঁত চাঁদ। একটা মানুষ এত সুন্দর কিভাবে হতে পারে? আচ্ছা, পুরুষ মানুষের কি এত সুন্দর হতে আছে? একদমই না। শেহরাজের চোখের উপর পড়ে উঠতে থাকা চুলগুলো উপর থেকে বড্ড হিংসা হচ্ছে সোমর। ইচ্ছে করছে ছি দিতে, কিন্তু সেই অধিকার কি সোমর আছে? না, একদমই নেই। রাগলেও কতটা সুন্দর লাগে মানুষটাকে। শেহরাজের ডাকে ধ্যান ভাঙলো সোমর। সাথে সাথে অবাধ্য চোখ দুটো নামিয়ে ফেললো মেয়েটা।
হ্যালো হাঁপানি লেডি, হু আর ইউ? নিজের নামের এমন অদ্ভুত সম্বোধন শুনে মাথা তুলে তাকালো সোমো, মনে মনে ভাবলো, বলল, হাঁপানি লেডি মানে আমাকে কি ওনার হাঁপানি রোগীর মতো মনে হয়? ওনার ভাই তো হাত পা কাঁপছে, ওনার ভয়ে তো হাত পা কাঁপছে আমার, আর উনি আমাকে হাঁপানি রোগী বললো? দোষটা তো ওনার জন্যই তো এমন হচ্ছে আমার। আর আমিও দুনিয়ার কাউকে ভয় পাই না, সেখানেই ওনাকে এত ভয় পাই কেন? এই মেয়ে, বারবার কোথায় হারিয়ে যাও তুমি? হাঁপানির সাথে সাথে হারিয়ে যাওয়া রোগ আছে নাকি তোমার? কথা বলছো না কেন? হু আর ইউ? আমতা আমতা সুরে বলল সোমো। আমি 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 সুমু। হোয়াই অ্যান্ড হুজ পারমিশন ডিড ইউ এন্টার দিস রুম? এই রুমে কেন আর কার পারমিশন নিয়ে ঢুকেছো? দি হাউস মে বি ইয়োর্স, বাট নাও দ্যাট আই এম অ্যালাউড টু স্টে ইন দিস রুম, ইট ইজ নাও মাই প্রাইভেট স্পেস। বাড়িটা হয়তো তোমাদের, কিন্তু এখন যেহেতু আমাকে এই রুমটাতে থাকতে দেয়া হয়েছে, তাহলে এখন এইটা আমার প্রাইভেট স্পেস। ইউ ডোন্ট নো, ইফ ইউ ওয়ান্ট টু এন্টার সামওয়ানস রুম ইউ হ্যাভ টু গেট পারমিশন ফ্রম দ্য ওনার অফ দ্যাট রুম। তুমি জানো না, কারো রুমে ঢুকতে হলে ওই রুমের মালিকের অনুমতি নিতে হয়? অলদো দ্য হাউস ইজ ইয়োর্স, আই কারেন্টলি ওন দিস রুম, দেন হোয়াই ডিড ইউ এন্টার দিস রুম উইদাউট মাই পারমিশন? অ্যান্সার মি। তোমাদের হলেও বর্তমানে এই রুমটার মালিক আমি, তাহলে তুমি আমার অনুমতি ছাড়া কেন এই রুমে ঢুকেছ? উত্তর দাও আমায়। আসলে আমি আমার ডায়েরিটা এই রুমে ফেলে গেছিলাম, তাই ডায়েরিটা নেয়ার জন্যই এসেছিলাম। আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে যেতে দিন। সুমুর কথা সেরে ফিকুচকে তাকিয়ে বলল, ছেড়ে দিব? ওকে দিলাম ছেড়ে, তবে আবার অনুমতি ছাড়া এই রুমে ঢোকার জন্য শাস্তি তো তোমাকে পেতেই হবে। শাস্তির কথা শুনে ছোপ গিল সোমু, আমতা আমতা করে বলল, কি শাস্তি দেবেন? সুমুর এমন ভয় পাওয়া মুখটা দেখে খুব হাসি পেল সিরাজের, গম্ভীর সুরে বলল, সেটা সময় হলে দিব। আর হ্যাঁ, তোমার গানের কণ্ঠ অনেক সুন্দর, তখন অনেক ভালো গেয়েছো। সিরাজের মুখ থেকে নিজের সম্পর্কে প্রশংসা শুনে লজ্জা পেয়ে গেল সোমু, সাথে অবাকও হলো। আর ভাবলো তখন কেন বললো না সবার সামনে। অবশ্য উনি যা মুডি মানুষ, সকলের সামনে না বলাটাই স্বাভাবিক। মুখে বলল, তাহলে এখন আমি যাই? ওকে যাও। আর এক সেকেন্ডও দাঁড়ালো না সোমা, দরজা খুলে ছুটে পালালো সে। ওর এইভাবে যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসলো সিরাজ। তখনই আয়ুব রুমে ঢুকলো, বুকের উপর দুই হাত বেঁধে দাঁড়ালো সিরাজের সামনে। আয়ুবকে দেখে ফিকুচকে তাকে প্রশ্ন করলো, হোয়াট? এইভাবে আহাম্মকের মতো তাকিয়ে আছিস কেন? ছি ছি ছি, শেহরাজ, শেষমেশ তুইও? আয়ুবের দিকে তাকিয়ে বিরক্তি সুরে প্রশ্ন করলো, আমিও মানে? কেন, কি করেছি আমি? কি করেছিস তুই জানিস না? জানলে তো পাল্টা তোকে প্রশ্ন করতাম না। তুই বল, কি করেছি আমি? ওই ছোট্ট মেয়েটাকে রুমের মধ্যে এনে ভেতর থেকে দরজা লক করে কি করছিলি তুই? আরে ও তো ওর ডায়েরিটা নিতে এসেছিল। ডায়েরি কি রুমের দরজা ভেতর থেকে লক করে নিতে এসেছিল? তখন যে আমি বললাম সামথিং সামথিং, তুই যেন কি বললি? আমি বাজে কথা বলছি? ওইটা জাস্ট অ্যাক্সিডেন্ট, তাহলে এখন কি? বিরক্তি নিয়ে আয়ুবের দিকে তাকালো সিরাজ, বলল, তুই এত রাতে না ঘুমিয়ে কি করিস? যা ঘুমাতে যা। কাঁদো কাঁদো মুখ করে বলল, ঘুম আসছিল না, তাই বের হয়েছিলাম রুম থেকে। রুম থেকে বের না হলে তো এসব কিছু জানতেই পারতাম না। তুই এমন কখন হয়ে গেলি শেহরাজ? প্রেম করছিস আর আমাকে বললি না? আয়ুবের কথায় রক্ত চক্ষু নিয়ে তাকালো আয়ুবের পানে। সিরাজকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আয়ুব বলল, এইভাবে তাকিয়ে আছিস কেন ভাই? আমি তো ঠিকই বলেছি, তুই তো প্রেম। কথাটা শেষ করতে পারলো না আয়ুব, তার আগে সিরাজ ধমকে সুরে বলল, ইউ নো আয়ুব, শেহরাজ খান নেভার লুকস ব্যাক অ্যাট অ্যানি গার্ল। তুই তো জানিস আয়ুব, শেহরাজ খান কোনো মেয়ের দিকে ফিরেও তাকায় না। দিস চিপ লাভস আর ওর্থ নাথিং টু শেহরাজ খান। শেহরাজ খানের কাছে এইসব সস্তা ভালোবাসার কোনো মূল্য নেই। সিরাজের ধমকে ভয় পেয়ে গেল আয়ুব, বলল, আচ্ছা ভাই তুই ঘুমা, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি রুমে যাই। কথাটা বলে চলে গেল আয়ুব। মনে মনে বলল, ঘুমন্ত সিংহকে জাগানোর কোনো প্রয়োজন নেই। আয়ুব বের হওয়ার সাথে সাথে দরজাটা লক করে দিল সিরাজ। পকেট থেকে ফোন বের করে ইনস্টাগ্রামে ঢুকলো। সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে করতে জানালার কাছে আসলো। হঠাৎ বাতাসে কিছু ওড়ার শব্দ ভেসে আসলো সিরাজের কানে। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখলো একটা ডায়েরি। বাঁকা হেসে পড়ল, যেটা নিতে এসেছিল সেটা রেখেই পালিয়ে গেল, স্টুপিড গার্ল। ফোনটা পকেটে রেখে ডায়েরিটা হাতে তুলে নিল। তখনই ডায়েরির ভেতর থেকে কিছু ছবি পড়লো
সেরাজের পায়ের উপর। হাতে তুলে নিতেই দেখলো সব তারই পিক। পিকের উপর বড় বড় করে লেখা আবার মাই খান সাহেব। লেখাটার দুই পাশে দুইটা হার্ট আঁকা। লেখাটা পড়ে মুচকি হাসলো শেহরাজ। ডায়েরিটা পড়ার আকাঙ্ক্ষা জাগলো মনে, কিন্তু শেহরাজ খান কারো পার্সোনাল জিনিসে হস্তক্ষেপ করে না। ডায়েরিটা টেবিলের উপর রেখে বেডে গিয়ে শুয়ে শেহরাজ। আজ আর টিকটক গেমে ঢুকতে ইচ্ছে করলো না তার। মাথার নিচে দুই হাত রেখে চোখ বন্ধ করলো সে। চোখের সামনে ভেসে উঠলো সে ভীত মায়াবী ফর্সা মুখ, টানা হরিণী মায়া ভরা চোখ, গোলাপের পাপড়িনা নেশালো পাতলা ঠোঁট। কিভাবে আফিমের মতো টানছিল তাকে। How does this feel? Why do I feel like this when I come to this girl? So, am I falling in love with this girl? এটা কেমন অনুভূতি? এই মেয়েটার কাছে আসলে এমন অনুভূতি কেন হয় আমার? তাহলে কি আমি ভালোবেসে ফেলেছি এই মেয়েটাকে? হঠাৎ চোখ মেলে তাকালো সে। হোয়াট আই এম থিঙ্কিং? এইসব কি ভাবছি আমি? নো নো নো, ইটস ইম্পসিবল। শেহরাজ খান ক্যান নেভার বি উইক টু অ্যান অর্ডিনারি গার্ল। না না না, এটা অসম্ভব। শেহরাজ খান কখনো একটা সাধারণ মেয়ের কাছে দুর্বল হবে না। বাট দ্য ফিলিং ওয়াজ ভেরি নাইস। তবে অনুভূতি অনেক সুন্দর ছিল। মন থেকে ভাবনাগুলো সরানোর জন্য চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো সে। দৌড়ে ঘরে এসে হাঁপাতে লাগলো সোম। ভয়ের চোটে গলা শুকিয়ে গেছে মেয়েটার। 2 গ্লাস পানি শেষ করে ফেলেছে অলরেডি। বারবার চোখের সামনে ভেসে উঠেছে কিছুক্ষণ আগে সেই মুহূর্ত। লজ্জায় লাল হয়ে গেল মেয়েটা। না না, ওই লোকের সামনে আর পড়বে না সে। ডায়েরি চলে যাক। ওনার মতো স্ট্রং পার্সোনালিটির মানুষ হয়তো কখনোই অন্যের জিনিস খুলে দেখবে না। স্বস্তি নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলো সোম।